কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দেখো, আমি তো আমার যা পদক্ষেপ নেওয়া সেটা আমরা রোববার দিন ফিরেছি, কারণ ওর মৃত্যু দিনেই তো আমরা কলকাতা ফিরলাম। আমি এসে মঙ্গলবার দিনই আমার যে স্টেপ নেওয়া নিয়ে নিয়েছিলাম, ম্যাজিক মোমেন্টসের সাথে আমার যে 10 বছরের কাজের সম্পর্ক সেটা আমি ছিন্ন করে দিয়েছিলাম। এসে ওদের ফোন করে বলেছিলাম যে ওদের চলতি দুটো ধারাবাহিক ভোলে বাবা পারকারেগা এবং চিরসখা দুটোর কোনোটাতেই আমি আর অভিনয় করব না। অনুষ্কা তুমি যেহেতু সেদিন ছিলে, সেখানে একটা বেশ কিছু বয়ানের অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি। কেউ বলছেন 1 ঘন্টা জলের তলা, কেউ 5 মিনিট। তুমি যেহেতু স্পটে ছিলে, তুমি যদি একটু এক্স্যাক্টলি ঘটনাটার সময় আমি স্পটে ছিলাম না। ঘটনাটা সম্ভবত বিকেলের দিকে ঘটে। আমাদের সিনিয়রদের ব্যাকআপ হয়ে গিয়েছিল দুপুরবেলা 3টের সময়। আমরা হোটেলে এসে রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম দুটো গাড়ি। আমরা যখন কোলাঘাটের কাছাকাছি বা কোলাঘাট ক্রস করছি এমন সময় আমরা খবরটা পাই যে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ফলে এক্স্যাক্টলি ওই সময় ওই স্পটে কী হয়েছিল সেটা আমাদের কারোর পক্ষে, অন্তত আমার পক্ষে তো জানা সম্ভব না। তোমাদের প্রথম কি ব্রিফ করা হয়েছে, কি শুনলে যখন জানলে? তোমাদের আমরা জানলাম আমাদের গাড়িতে যেহেতু আরও 2-1জন, প্রথম খবরটা আমি পাই হচ্ছে আমাদের যিনি প্রোডাকশনের ড্রাইভার ছিলেন তার কোনো এক সতীর্থ ড্রাইভার ফোন করে বলে যে হিরোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা বিষয়টার গুরুত্ব সত্যি তখনও বুঝতে পারিনি। হয়তো একটু জলে কোনো সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার আমাদের ওখানে একটি ড্রেসার ছেলেও ছিল গাড়িতে, তার কাছে ফোন আসে যে হিরো নাকি আর নেই, ও মারা গেছে। এইটা শোনার পরে বুঝতেই তো পারছো যে 3-4 ঘন্টা আগে যার সাথে শ্যুট করে এলাম, যে মানে ওই দিন সকালবেলা প্রথম ফোনটা ওই আমাকে করেছিল। আমি হোটেলের ঘরে যখন ঘুম ভাঙলো ও আমায় ফোন করে বললো আমার ঘরে এসো, তোমাকে ভালো চা খাওয়া। দিয়ে আমরা সেদিন একসাথে চা খেলাম। ও টি ব্যাগ নিয়ে ঘুরতো, শৌখিন ছিল চায়ের ব্যাপারে। তো যখন আমরা বসে সকালে চা খাচ্ছি ওর ঘরে, তখন ও জানতো না ওটা ওর মৃত্যুদিন, আমিও জানতাম না ওটা ওর মৃত্যুদিন। এই যে ভয়ানক একটা শকিং ব্যাপার, এরপরে সত্যি আমার মানে আমি রেজিস্টারই করতে পারিনি এখনও। ইনফ্যাক্ট আমি এখনও রেজিস্টার করতে পারিনি। হয়তো আমি সকলের সামনে এসে এতগুলো কথা বলতামও না যদি বুম্বাদা আমাকে না বলতেন, নির্দেশ না দিতেন। আমি জানি না কবে আমি মানসিকভাবে ঠিক হতে পারবো, কাজে ফিরতে পারবো, কিছুই জানি না। তবে ম্যাজিক মোমেন্টসের সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে পারি। অসঙ্গতি যেটা বারংবার আমাদের সামনে আমি বলছি এই ঘটনা এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে যারা বক্তব্য রেখেছেন কোম্পানির পক্ষে, তাদের প্রত্যেকের বক্তব্য, আমি আলাদা করে কারোর নাম বলবো না, এদের প্রত্যেকের বক্তব্য রাখার সময় আরও সচেতন হওয়া উচিত ছিল, আরও সহমর্মী হওয়া উচিত ছিল। আর একটুখানি আমি এক্সপেক্ট করেছিলাম যে এরা একটুখানি সহানুভূতি দিয়ে কথা বলবে। এদের এই কথার মধ্যে আমি কোনো সহানুভূতি খুঁজে পাইনি, যেটুকু আমার কানে এসেছে। আমি আবারও বলছি, ওখান থেকে ফিরে আসার পর আমি সোশ্যাল মিডিয়া একদম খুলছিলাম না, যা বারবার ওকে দেখাচ্ছিল বলে। আর সেই জন্য আমি ওর শেষ যাত্রা তো যেতে পারিনি, আমার পক্ষে সম্ভব ছিল না 48 ঘন্টার মাথায় ওকে ওই অবস্থায় দেখার। তাহলে ওখানে গেলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তবে এই যে অসঙ্গতিপূর্ণ যে সমস্ত বয়ান বেরিয়েছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, এবং যে অভিনেতা রাহুলের সঙ্গে ম্যাজিক মোমেন্টসের সম্পর্ক এত ভালো ছিল, তার মৃত্যুর মতো একটা ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরে তারা যখন বিবৃতি দিয়েছেন, যেই বিবৃতি দিয়ে থাকুন, তাদের বিবৃতি দেওয়ার মধ্যে আরেকটু সচেতনতা, আরেকটু সহানুভূতি, আরেকটু সহমর্মিতার প্রকাশ হওয়া উচিত ছিল। একটা কথা, রাহুলদার নামে মানে যেটা বলা হচ্ছে, আমি নাম না নিয়েই বলছি, তুমি যেরকম বললাম অম্বরীশদা, যে রাহুলদা বারবার চেয়েছিলেন শট দিতে, প্রথমত আউটডোর শুট, ড্রোন শট। এটা আমি জানি না, এটা কি কখনো রাহুলদা করেছেন বারবার, যে মানে পারফেকশনিস্ট একটা শব্দ ইউজ করা হয়েছে রাহুলদার নামের আগে? এটা তুমি কি বলবে? মানে এই যে হ্যাঁ, পারফেকশনিস্ট তো বটেই ছিল, কিন্তু ওই দিন ও ড্রোন শট চেয়েছিল না, চাইনি। না, এর আগে কখনো এরকম করেছে যে আমি আরো একবার শট দেবো, আরো একবার দেখবো? এতটা ব্যস্ততা থাকে বলি বলো তো, যেহেতু স্পটে একেবারেই আমরা ছিলাম না। এর আগে ফ্লোরের মধ্যেও কোনোদিন আগে, হ্যাঁ, ফ্লোরে তো আমরা প্রত্যেকেই কখনো কখনো বলি যে এই শটটা আরেকবার দিতে চাই, ভালো হলো না। এর প্রত্যেক অভিনেতাই ড্রোন শটের জন্য আগে থেকে প্রিপ্ল্যান, না এমন কথা কেউ বিশ্বাসই করবো না যে ড্রোন শট ওর পছন্দের জন্য একটা ড্রোন শট নেওয়া হয়েছিল। ড্রোন অবশ্যই ছিল, আমাদেরও শট হয়েছিল। আমরা যে 3টে অবধি শুটিং করেছি তাতেও বহু শট ড্রোনে নেওয়া হয়েছে, ওপর থেকে নেওয়া হয়েছে। ড্রোন ছিল, অফিসিয়ালি ড্রোন নিয়ে যাওয়া হয়েছিল শুটিংয়ে। একটা অত বড় আউটডোর শুটিংয়ে ড্রোন থাকবে না, এটা হতে পারে? আজকাল ছোটোখাটো শুটিংয়েও তো ড্রোন থাকে। ড্রোন ছিল, ড্রোন শটটা
শুধু ওই শটের জন্য নিয়ে যাওয়া হয়েছে এরকম কোনো তথ্য নেই, কিন্তু সেটা কেউ বলেও নি। ড্রোন ছিলই, এবার ও শট চেয়েছিল কিনা সেটা আমাদের পক্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে বলাটা ইম্পসিবল। এরকম বলা হচ্ছে যে স্ক্রিপ্টে এরকম কিছু ছিল না, যে জলে নামার কোনো দৃশ্য বা দেখো, আমরা যেটুকু অবধি শুটিং করেছি আমাদের জলে নামার কোনো দৃশ্য ছিল না। জলে নামার দৃশ্য থাকলেও আমি করতাম না, কারণ আমি আগুন এবং জলে অত্যন্ত ভয় পাই। আমি সেই জন্য ওরকম কোনো শট দিতাম না। আমরা যেটুকু অবধি শুটিং করেছিলাম তারপরে কি দৃশ্য হবে সেটা তো আমাদের পক্ষে জানার কথা নয়। আমরা তো অন্য সিন সম্পর্কে জানি না। আমাদের যেটুকু শুটিং হয়েছে 2-3টে অবধি, তার মধ্যে আমাদের সমুদ্রে নামার কোনো দৃশ্য ছিল না। সেটার সঙ্গে কোনো কথা হয়েছে তোমার না, থেকে? সেটা আমরা যেহেতু আমার খুব পরিচিত নয়, এই সিরিয়ালটা করতে এসে ওর সঙ্গে আলাপ, অনেক জুনিয়র আমার থেকে, ওর ফোন নম্বরও নিয়ে আমার কাছে এখানে এসে কলিগ হিসেবে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তো সেই জন্য তারপরে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করে উঠতে পারি না। যোগাযোগ করে কী বা বলবো, ও নিশ্চয়ই আরও ভয়ানক শকের মধ্যে রয়েছে, যেহেতু ওই সময় ওই মুহূর্তেও ছিল ওর সাথে বলে শোনা যাচ্ছে। ফলে আমাদের শখটাই এত বেশি, ওর শখ কত বেশি হবে আমার কোনো ধারণা নেই। আর আমি প্রেস মিডিয়াকে একটা অনুরোধ করবো, আপনারা সেটার পেছনে যাবেন না এভাবে। ওকে কিছুটা সময় দিন, বাচ্চা, আমি ওকে কিছুটা সময় দিন। ও নিশ্চয়ই বলবে, ভবিষ্যতে বলবে, তদন্তের স্বার্থে ওকে বলতেই হবে। আপাতত ওকে চাপ না দেওয়াই ভালো। ফেডারেশন দীর্ঘদিন ধরেই কাজের সময় একটি সেফটি এবং সিকিউরিটি নিয়ম বা প্রোটোকল তৈরি করার চেষ্টা করছি। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি, কারণ সেক্ষেত্রে অনেক বাধা সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে আমরা সত্যি আনন্দিত যে আমাদের আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রডিউসার এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য, এবং কাজের সময় যে আমাদের কলাকুশলীরা যেন সুরক্ষিত থাকেন। যদি তাদের কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে, তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। এটার জন্যই আজকে আমাদের এই কর্ম বিরতি বলতে পারেন, বা আমাদের ডিসকন্টিনিউ অফ ওয়ার্ক বলতে পারেন। তো সেটার জন্যই আজকে আমরা করেছি, কারণ কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও এটা বলা সম্ভব হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এটা সবাইকে বুঝতে হবে, এটা চ্যানেল, প্রডিউসার্স সবাইকে বুঝতে হবে। অলরেডি ইম্পা, আপনারা জানেন, গতকালই একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের সভাপতি সম্মানীয়া প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম কালকে চিঠি পাঠিয়ে বলেছেন যে ইম্পার এতে কোনো আপত্তি নেই, এবং ইম্পা বসে একটা সুষ্ঠু এটা তৈরি করতে চায়। আমি কলাকুশলীদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব চ্যানেল এবং যারা আমাদের টিভি প্রডিউসার্সরা আসেন তারাও কলাকুশলীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন, শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন। এরকম কোনো এসিপি আমাদের লিখিতভাবে ছিল না। এই প্রথম আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, সেটা বিভিন্ন বাধা, বিভিন্ন কস্ট, বিভিন্ন বিষয়, আমি সবটাই বলতে পারি না, চাইছি না প্রকাশ্যে বলতে। তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কাদা ছোড়াছুরি হবে, হয়নি। বাট এবার আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ যে কলাকুশলীদের জন্য বা শিল্পীদের জন্য এটা আমরা করব। তো তোমার ওই মানে আমরা একটা যেটা ধর্মঘটের নেমেছি, আমাদের কারোরই উদ্দেশ্য নয় কাজ বন্ধ থাকুক, কিন্তু একটা সিস্টেমের এগেনস্টে তো আমরা নেমেছি। তো সুতরাং আমি অলরেডি ইম্পার তরফ থেকে সবাইকে জানাচ্ছি যে আমরা ফেডারেশনকে এবং আর্টিস্ট ফোরামকে মেল করেছি অলরেডি যে আমরা এসওপিটা নিয়ে বুঝতে চাই, এবং আমাদের একটা এর মধ্যেই কথা হবে, সুস্থ আলোচনা হবে, এবং আমরা সেদিকেই নজর রাখবো যাতে প্রডিউসারদেরও কোনো অসুবিধা না হয় বা আর্টিস্টদেরও কোনো, তাদের প্রপার সুস্থ একটা তারা যেন পায়, পরিবেশ পায়, এবং তাদের সেফটি অ্যান্ড মেজরিটিটা প্রপারলি থাকে। সেই জায়গাটা থেকেই আমরা আজকে আলোচনাটা করব। আমার মনে হয় এটার মধ্যে থেকে সমাধান বেরিয়ে আসবে। যতক্ষণ না চ্যানেল আসবে ততক্ষণ তো কোনো ডিসিশন হতে পারে না। পারস্পরিক গোল টেবিল না হলে চ্যানেল না আসলে কখনো ডিসিশন তবে সেটা অনির্দিষ্টকালের জন্য আপাতত চ্যানেল আসুক, চ্যানেল যদি আসে চ্যানেলকে
চ্যানেলকে কি জানানো হয়েছে? হ্যাঁ 2-3বার মেল করা হয়েছে। অ্যাকচুয়ালি ওদের কিছু অফিসিয়াল প্রসিডিওর থাকে, ওরমভাবে আসাটা ওদের পক্ষে, কর্পোরেট চ্যানেল তো সব, ফলে ওরা আসলে তারপরে আমাদের মিটিংটা হবে, ফাইনাল মিটিংটা জানা যাবে যে চ্যানেল এসওপিতে সাইন করলো নাকি কিছু অ্যাডিশন অল্টারেশন হবে। ইট ডিপেন্ডস অন সবাই আসলে সবাই মিলে বসে আলোচনা হবে। তো দেখা যায়, আশা করছি তো আজকেই মিটে যাবে, এটা তো আশা তো লেটস সি কি অবস্থায় দাঁড়ায়। কিন্তু তোমার পক্ষে আলোচনা সাপেক্ষ, কেন ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে ওরা এগ্রি হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই পক্ষে কিছু অ্যাডিশন অল্টারেশন হয়তো হবে চ্যানেলের সঙ্গে। ঠিক আছে, ওকে। রাহুলের মৃত্যুকে চোখ খুলে দিল, সবাইকে অ্যাডজাস্ট করলো। দেখো, চোখ তো প্রতিদিনই খোলে, প্রতিটা জায়গায় হয়, কিন্তু সেটা কখনো সবসময় বাস্ট আউট হয়। তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন যে একটা থমকাতে হয়তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিটার সমস্যাগুলোকে ঘুরে দেখতে হয়। নিয়ম কানুন সব আছে। খাতায় কল মানে ফেডারেশনের সঙ্গে যে প্রডিউসারদের বা তারও কিছু আমার যতদূর জানি তারও কিছু লিখিত নিয়ম আছে। নিয়ম সবই থাকে। প্রযোজক বলেন যে আপনার শুটিংয়ের প্রথম দিন এত টাকা দিয়ে দেওয়া হবে, শেষ দিন এত পার্সেন্ট দেওয়া হবে, ডাবিংয়ের আগে এত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে, সব তো লেখা থাকে। কিন্তু তারপরেও তো অনেক সময় পাই না। তা বলে কি আমরা কাজ থামিয়ে দিই? আমি কি একটা শুটিংয়ে গিয়ে যখন একটা লোকেশন ভাড়া করে 50 জন কি 100 জন কলাকুশলী 10 জন অভিনেতা মিলে কাজ করছে, আমি কি গিয়ে বলতে পারি আমার টাকাটা আমি পাইনি, আজকে শুটিংটা আমি আর করবো না, ওটা শুটিংটা ভেস্তে দেবো? মানে নিজেকে দায়ী মনে হয় না? সেটা তো আমরা সবসময় পারি না ভাই। নিয়ম অনেক কিছুই থাকে, কিন্তু সেটা করতে পারি না। আপনাদেরও তো নিশ্চয়ই অফিসে কোম্পানিতে কিছু রুলস রেগুলেশন আছে, সব কিছু কি 100% সবসময় মানা হয়? মানা হয় না। কিন্তু কি হয়, আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যায়। তো আমাদের পিঠ থেকে গেছে, ঠিক আছে? তো এবারে এমন একটা নিয়ম করতে হবে। আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার, আমরা সবাই খুব ইনসিকিউর। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করবো না, আমার পিছনে আরো 10 জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেকদিন কাজ করেননি, তিনি অনেকদিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই, কি করবেন? আমি করবো না, আমার জায়গা তিনি করবেন। তো তিনি ওই চাইবার জায়গাতেই হয়তো নেই, হয়তো তিনি জুনিয়র, হয়তো তিনি তার মার্কেট তাকে সেই জায়গা দেয়নি, মিডিয়া তাকে সেই জায়গা দেয়নি অতটা বলিষ্ঠভাবে কথা বলার। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় আসি, যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই ইনসিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার ইনসিকিউরিটি, রিপ্লেস হয়ে যাওয়ার ইনসিকিউরিটি। প্রযোজক পরিচালকরা খুব মানে যাতে এটা বলতে না পারে যে ঠিক আছে ওকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে বুঝতে পারছি, সেইটাকে আটকানোর জন্যই আমরা সর্বসম্মতভাবে কিছু একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের যারা চোজেন লিডার্স, আমাদের ইলেকশন দ্বারা চোজেন আমাদের যে বডি আছে, ফেডারেশন হোক, আমাদের আর্টিস্ট ফোরামের হোক, যে বিভিন্ন সংগঠনের যে ইলেক্টেড বডি আছে, মাথারা আছে, তারা মিলে সবাই হচ্ছে। আমরা চেষ্টা করি। প্রথমে সব থেকে আগে বলি যে আমি না নিজে পার্সোনালি এখনো ডিনার মোডটা থেকে না বেরোতে পারিনি, কারণ আমি রাহুলকে খুব কম সময়ের জন্য পেয়েছি, কিন্তু কম সময় মানে খুব গভীর সময়। আমরা লালকুঠি বলে একটা প্রজেক্ট করতাম, সেটা জি বাংলাতে হতো, এবং দেখেছি একটা প্রাণবন্ত মানুষকে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, তো মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। এবং ভীষণ মানে একটা ভীষণ ফ্যামিলি সম্মান, বড়দের কি করে সম্মান করতে পারে, বা একটা মানে একটা প্রাণ, একটা জীবন্ত প্রাণ। মানে আমি এখনো পর্যন্ত এই ডিনাইল ফেজটা থেকেই বেরোতে পারিনি, যে কারণে মানে জিপি জড়িয়ে যাবে হয়তো বাইক সময়। আর কর্মবিরতি, যে স্ট্যান্ড পয়েন্টে আমরা কর্মবিরতিতে যাচ্ছি, সেই স্ট্যান্ড পয়েন্টটা আছে বলে রাত্রিবেলা একটু ঘুমোতে পারি, কারণ এটা প্রমাণ করে দেয় যে মানুষ এখনো মানুষের স্তরে রয়েছে। আমরা পুরোপুরি অমানবিক হয়ে যাই, আমরা প্রচন্ড প্রেশার নিয়ে কাজ করি। কিন্তু আমি কোনোদিন খাতায় কলমে কোনো নিয়ম আর এইটা না মানে কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সবকিছু জাগ্রত হয়।
কিন্তু তার মাঝে সবকিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য প্রাণ চলে যায়। এবং সেই প্রাণটা চলে যাওয়ার পর তাকে ঘিরে যে রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি। আমি আজকে এসছি একটু বুঝতে, কারণ আমি বহুদিন বাদে টেকনিশিয়ানসে পা রাখলাম। আমাকে একটু আলাদা করে রাখা হয়। তো আমাদের এই যে টনকটা নড়ে, মানে আজকে রাহুলের ঘটনাটা ঘটলো, এর আগে আমরা দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী, শুধু এই ইন্ডাস্ট্রি কেন, অন্য মানে তামিল ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতে সুইসাইড করে। সুতরাং যেইটা আমরা আটকাতে পারবো, দেখো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট বলেই অ্যাক্সিডেন্ট। এবার আমি ঘটনাস্থলে আমি ছিলাম না, সবার অনেক রকমের কথাবার্তা শুনেছি, কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা কেউ নিজেকে আড়াল করার জন্যে বলছে, কি অন্যকে দায়ী করার জন্য বলছে, কি পার্সোনাল ভেন্ডেটার জন্য বলছে, কে রাহুলের জন্য বলছে, আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্য বলছে। উল্টো পিঠ থেকে কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত দেখতে পেয়েছো বা শুনতে পেয়েছো? আমি পাইনি, কারণ কালকে রাত 12টা অবধি শ্যুট হয়েছে আমার। আমি সেরকম কিছু হওয়া উচিতও নয়, আমার এটা ব্যক্তিগত মত, হওয়া উচিত নয়। কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর খারাপের জন্য কিছু করছে, সবটাই আমাদের মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি, টলিউডের জন্যই হচ্ছে, সবটাই ভালোর জন্যই হচ্ছে। সেটাই আমার একটাই দুঃখ যে আসতে পারিনি, কারণ আমরা বোলপুর আউটডোর করছি। হচ্ছে যে হ্যাঁ, মানে যেতে যেতেও কিছু মানে সচেতনতা দিয়ে গেল, শিখিয়ে গেল রাহুল। এটাই দেখা যাক আজকে কী ডিসিশন নেয়। শুটিং বন্ধ মানে কিন্তু অনেকেরই কিন্তু মানে নো ওয়ার্ক নো পে, যারা কন্ট্রাক্টে নেই। তো এটা নিয়ে কি বলবে? তুমি কি চাইছো যেন মিটে যায় তাড়াতাড়ি, যেন তাড়াতাড়ি? অবশ্যই, কারণ মানে আমাদের টেকনিশিয়ানরা আছে, আর্টিস্টরা আছে, যাদের পার ডেতে যেরকম কাজ হয়, কিন্তু ওই একটু সবাই যদি কষ্ট করে আমাদের ফিউচারটা হয়তো বেটার, মানে হয়তো এরকম ঘটনা আর ঘটবে না আমাদের ইন্ডাস্ট্রিতে। কারণ কেউই মানে এরকম চায় না যে এরকম হোক, বা যেটা হয়েছে ঠিক হয়েছে, কেউই এরকম বলছে না, সবাই দুঃখী। কিন্তু যেটা আমাদের আর্টিস্ট ফোরাম ডিসিশন নেবে হয়তো সলভ হয়ে যাবে, আমার মানে বিশ্বাস। কিন্তু একটু যদি 1-2 দিন আমরা বা 3-4 দিন কষ্ট করি, তাহলে হয়তো সবার ফিউচারটাই ভালো। সব থেকে দুঃখের যে একটা প্রাণ হারিয়ে আমাদেরকে এটা বুঝতে হলো। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট আমি জবে থেকে কাজ করছি, প্রচুর ছোটোখাটো ইনসিডেন্টও হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমাদের আউটডোরে না ফ্লোরেও হয়, আমার নিজের সঙ্গেও হয়েছে, আমার চেনা পরিচিত অনেক টেকনিশিয়ান বন্ধু অ্যাক্টরদের সঙ্গে হয়েছে। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট আমরা আটকাতে পারি, তাই জন্য কিছু এসওপি তৈরি করা, সেফটি প্রোটোকল তৈরি করা ফ্লোরের বাইরে। তাই জন্য সমস্ত ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইনপা এবং প্রডিউসার্স এবং চ্যানেলের সঙ্গে একসঙ্গে হয়ে কিছু এসওপি তৈরি করা আমাদের উদ্দেশ্য। আগে কি কোনো রকম নিরাপত্তা বলয় বা এরকম কিছু ছিল না? কোনোদিনই ছিল না। আমরা সবসময় রিস্ক নিয়ে কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। অ্যাক্টার্সরা, টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেন, তারাও প্রচুর ঝুঁকি নিয়ে সবসময় একটা পাহাড়ের ক্লিফের ধারে ক্যামেরা ট্রাইপড লাগিয়েও শট নিয়েছে, এরকম অনেক ঝুঁকি নিয়ে প্রচুর কাজ। কিন্তু জরুরি আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকে, সেটা থাকে না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। ডেফিনেটলি আজকে কথাটা কর্মবিরতিটা তো যাওয়াটা কোনো উপায় না, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা না থাকাটাও সেটাও একটা বিষয় মাথায় থাকছে শিল্পী এবং কলাকুশলীবৃন্দ। তুমি কতটা সমর্থন করছো কর্মবিরতিতে যাওয়া এবং বিষয়টিকে নিয়ে কি বলছো? একদম সমর্থন করছি, এবং মানে এটা হওয়া খুব দরকার ছিল। একটা প্রতিভাবান প্রাণ তো চলে গেল, আরেকটা প্রাণ যাতে এভাবে না চলে যায়, আরেকটা সন্তান যাতে পিতৃ হারা না হয়, বা আরেকটা মা যাতে তার কোল শূন্য না হয়, সেই জন্যেই এই প্রসেসটা শুরু হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা ইন্ডাস্ট্রির সবাই আলটিমেটলি ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু তার সাথে আমরা কোনো শিল্পীর যাতে জীবন অনিশ্চয় থাকে সেটাও চাই না। তো আমার মনে হয় যে এই প্রসেসটা হলে নিশ্চয়ই কর্মবিরতি উঠবে, কিন্তু তার এই প্রসেসটা হলে
কিছুদিন আগে তোমার কালরাত্রি সিরিজ বেরিয়েছে এবং সেখানে কিছু কিছু আমরা বিটিএস দেখেছি, সেখানে জলেরও কিছু সিন ছিল, সেক্ষেত্রে তোমারও কিছু সেফটি রয়েছে, সেটা নিয়ে জলের কিছু সিন ছিল সুইমিং পুলের নিচে এবং পুকুরের নিচে। আমাদের হারনেস ছিল আমার জন্য, এবং যখন পুকুরের নিচে দুজনের শট ছিল, আমার সহ অভিনেতা এবং আমার দুজন ডুবুরি ছিল, মানে আমরা দুজনেই সাঁতার জানতাম না, তো আমাদের দুজনের জন্য দুজন ডুবুরি রাখা হয়েছিল, একজন পুরুষ একজন মহিলা। ইনকেস একজন যদি ধর দুজন ডুবে গেছে, তখন একজন ডুবুরিতে দুজনকে বাঁচাতে পারবে না, তো ডেফিনেটলি দুজন থাকতে হবে। সেই সমস্ত সব কিছু ছিল, হ্যাঁ হয়তো ছিল, কিন্তু যদি না থাকতো তাহলে রাহুলের জায়গায় তো আমি করতে পারতাম। সেরকম অনেক আর্টিস্ট আছে যারা জোরে জোরে শর্ট দিচ্ছে, তো সেইটা এনশিওর করাটা খুব দরকার, যাতে আমরা শর্ট দেবো, সব কিছু হবে, কিন্তু জীবনটা যদি নিয়ে আরে